একটি লুট, একগুচ্ছ ডায়মন্ড আর 15 বছরের লুকোচুরি। সিকান্দার কি সত্যিই চোর, নাকি এই গল্পে আরো কিছু লুকিয়ে আছে? প্রতিশোধ, প্রেম আর বিশ্বাসঘাতকতার এক জটিল মিশ্রণে বাঁধা এই রহস্যের পরতে পরতে রয়েছে টুইস্ট। পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি এক্সপ্লেইন বাংলা। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সিকান্দার কা মুকাদ্দার মুভিটি। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করি। সিনেমার গল্প শুরু হয় 15ই ফেব্রুয়ারি 2009 সালে মুম্বাইতে, যেখানে আমরা দেখতে পাই একটি ডায়মন্ডের এক্সিবিশন চলছে। এই এক্সিবিশনে অনেক বড় বড় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এক্সিবিশনে প্রচুর হীরা জহরত রাখা ছিল এবং হাই সিকিউরিটিও ছিল। কিন্তু হঠাৎ আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যে ভয়ে ভয়ে একটি কাগজ পড়তে পড়তে পুলিশের কাছে কল করে। সে পুলিশকে জানায় যে এই এক্সিবিশন ঠিক 5 মিনিটের মধ্যে চুরি হবে এবং সব ডায়মন্ড চুরি হয়ে যাবে। এই খবর শুনে পুলিশ সতর্ক হয়ে যায় এবং ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয় এবং সবাইকে একটি রুমে শিফট করে। হঠাৎ সবাই গুলির শব্দ শুনতে পায়। জানা যায় যে কেউ এক্সিবিশনে আক্রমণ করেছে। আক্রমণকারীদের কাছে AK-47 ছিল এবং তারা পুলিশের উপর হামলা চালায়। তবে পুলিশ তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু এরই মধ্যে কামিনী এবং মাঙ্গেশ ভাই জানতে পারে যে ডায়মন্ড গায়েব হয়ে গেছে। মাঙ্গেশ ভাই জানায় এখানে প্রায় 5টি ডায়মন্ডের টুকরো ছিল, যার মূল্য প্রায় 50 থেকে 60 কোটি টাকা। পুলিশ এই খবর শুনে অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন অফিসার জাজবিন্দারকে ডেকে আনে, যার সকল কেস সলভ করার রেকর্ড অসাধারণ। এই কারণেই তাকে এই কেস দেওয়া হয়েছে। পুলিশ জাজবিন্দারকে সবকিছু জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জাজবিন্দার তদন্ত শুরু করেন এবং মাঙ্গেশ ভাই, কামিনী এবং বাকি সবাইকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সমস্যাটা হয় যখন জানা যায় যে হামলাকারীরা সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। জাজবিন্দার চেক করেন সিসিটিভি ফুটেজ বন্ধ হওয়ার সময় কে কোথায় ছিল। সবাইকে সেই জায়গায় দাঁড়াতে বলা হয়। মাঙ্গেশ ভাই এবং কামিনী জানান তারা রুম থেকে বের হওয়ার সময় ডায়মন্ডগুলোর সবচেয়ে কাছাকাছি ছিল সিকান্দার, যে মাত্র 6 ফিট দূরে ছিল। ফলে পুলিশের সন্দেহ সরাসরি সিকান্দারের দিকে যায়। সিকান্দার জানায় যে সে একজন কম্পিউটার টেকনিশিয়ান এবং সে কানপুরে থাকে। এখানে তো সে কিছু কাজের জন্য এসেছে। এরপর সিকান্দারকে যেতে দেওয়া হয়, কিন্তু সে খুব তাড়াহুড়া করে সেখান থেকে চলে যাচ্ছিল, যেটা জাজবিন্দার খেয়াল করে। জাজবিন্দার তাকে আটকায় এবং জিজ্ঞাসা করে, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? তখন জাজবিন্দার আবার জিজ্ঞাসা করে যখন অ্যালার্ম বাজে তখন সে কোথায় দাঁড়িয়েছিল। সিকান্দার আবার তাকে সবকিছু জানায় যা সে আগে একবার তাকে বলেছে, কিন্তু এইবার সিকান্দার তার অবস্থানের জায়গা ভুল বলেছে। এই কারণে জাজবিন্দার সিকান্দারকে সন্দেহ করতে শুরু করে। তবে সিকান্দারের মতোই মাঙ্গেশ এবং কামিনীর উপরও জাজবিন্দারের সন্দেহ হচ্ছিল। জাজবিন্দার তাদের তিনজনকেই বলেন, তোমাদের মধ্যে একজন চোর, কারণ আজ পর্যন্ত আমার ইনভেস্টিগেশন কখনোই ভুল হয়নি। কিন্তু যখন জাজবিন্দার জানতে পারে যে চুরি হওয়া ডায়মন্ডের মূল্য প্রায় 60 কোটি টাকা, তখন সেই কমিশনার স্যারকে ফোন করে বলেন, স্যার আমাকে কোথায় ফাঁসিয়ে দিলেন? কমিশনার স্যার জবাব দেন, তোমার ট্র্যাক রেকর্ড অসাধারণ, তাই মন্ত্রী তোমাকে নিজেই তোমার নাম প্রস্তাব করেছেন। তিনি আরও বলেন, তুমি এই কেস সমাধান করলে তুমি একটা মেডেলের পাশাপাশি প্রমোশনও পাবে। জাজবিন্দার আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিশ্রুতি দেয় যে 24 ঘন্টার মধ্যে সে এই কেস সমাধান করবে। এরপর সে মাঙ্গেশ ভাই, কামিনী এবং সিকান্দারের সাথে কথা বলতে শুরু করে। সে বলে, তোমাদের মধ্যে কে চোর তা আমাকে প্রথমেই বলে দাও, নইলে বড় সমস্যা হবে, কারণ আমি জানি যে তোমাদের তিনজনের মধ্যেই একজন চোর। কিন্তু কেউ কিছু বলে না। তাই জাজবিন্দার তাদের তিনজনকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমেই জাজবিন্দার সিকান্দারকে চেয়ারে বেঁধে ফেলে। যখন সে তাকে মারতে যাচ্ছিল তখন সিকান্দার বলে, তোমার এই পাগলামি দিয়েই নিশ্চয়ই তুমি ট্র্যাক রেকর্ড করেছো। এতে জাজবিন্দার তাকে চড় মারে। যাওয়ার সময় সিকান্দার বলে, যেদিন বুঝতে পারবে যে আমি চুরি করিনি তখন তুমি অনুশোচনা করবে এবং আমি দেখতে চাই সেদিন আমার চোখে চোখ রেখে তুমি কিভাবে ক্ষমা চাও। কিন্তু জাজবিন্দার বলে যে এটা কখনোই হবে না। এরপর গল্প 15 বছর পরের সময়ে চলে আসে। আমরা দেখি জাজবিন্দার এখন একজন মদদি হয়ে গেছে। তাকে এসিপি স্যার ডেকে বলেন, এখন থেকে তুমি পুরো সময় মদ খেতে পারবে, কারণ তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আসলে ডিউটি ঠিকমতো পালন না করা এবং ডিউটির সময় মদ্যপানের কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর জাসবিন্দার তার স্ত্রী কৌশল্যের কাছে যায়, যে তখন কোর্টে ছিল। জানা যায় সেদিন তাদের ডিভোর্স হতে চলেছে। অর্থাৎ একদিনেই জাসবিন্দারের দুটি খারাপ খবর পায়। সে কৌশল্যকে বলে, আমাদের সম্পর্ক এতটাও খারাপ ছিল না। কিন্তু কৌশল্যা তাকে বলে, আমি এত কিছু জানি না, টাকা সময় মতো পাঠিয়ে দিও, কারণ যে সম্পত্তি আমার নামে আছে তা পুরোপুরি আমার হয়ে গেলে তোমার কাছে কিছুই থাকবে না। রাতে জাসবিন্দার আবার মদ খেতে বের হয়। তার অবস্থা থেকে মনে হচ্ছিল 15 বছর আগের কেসটি সমাধান করতে না পারার কারণে সে গভীর বিষণ্ণতায় চলে গেছে। ঠিক তখনই তার কাছে একটি খবরের কল আসে।
খবরে জানায় সিকান্দার কাল আবুধাবি থেকে মুম্বাইতে আসবে। এটা নিশ্চিত খবর ছিল। খবরে সিকান্দারের নাম্বারও দিয়ে দেয়। জাসবিন্দার দ্রুত সিকান্দারকে কল করে বলে, আমি জাসবিন্দার, আজ বুঝতে পারলাম সেদিন তুমি চুরি করনি। আমার খুব অনুশোচনা হচ্ছে। সিকান্দার জবাব দেয়, এইভাবে ক্ষমা চাওয়ার কথা ছিল না। তুমি আমার চোখে চোখ রেখে ক্ষমা চাইবে, কারণ আমি জানতাম আমি চুরি করিনি। জাসবিন্দার বলে, কাল দেখা করো, আমি ঠিকানা পাঠাচ্ছি। এটা শুনে সিকান্দারের চোখে পানি চলে আসে, কারণ 15 বছর পর সে এই কথাগুলো শুনল, যা তার অনেক আগেই শোনার কথা ছিল। এরপর গল্প আবার অতীতে ফিরে যায়। আমরা সিকান্দার, মাঙ্গেশ ও কামিনীকে আদালতে উপস্থিত দেখতে পাই। দুই পক্ষের লয়ারই উপস্থিত ছিল, কিন্তু পুলিশের কাছে এমন কোনো প্রমাণ ছিল না যার দ্বারা তারা প্রমাণ করতে পারে যে এই তিনজনই চোর। তবে পুলিশ 7 দিনের রিমান্ড চায়, যেন তারা নিশ্চিত হতে পারে যে এই তিনজন হীরা গিলে ফেললো নাকি। যদিও সবাই জানে কেউ যদি হীরা গিলে ফেলে তবে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। তারপর পুলিশ 7 দিনের রিমান্ড পেলে প্রথমে তাদের এক্স-রে করা হয়, কিন্তু তাতে কিছুই পাওয়া যায় না, অর্থাৎ তারা হীরা গিলে ফেলেনি। এরপর জাসবিন্দার সেই ব্যক্তিকেও খুঁজে পায় যে টেলিফোনে পুলিশকে চুরির খবর দিয়েছিল। লোকটি জানায় এই চুরির ঘটনায় তার কোনো ভূমিকা নেই। প্রতিদিনের মতো সেদিনও সে তার মেয়েকে স্কুলে পাঠাচ্ছিল। তখন একটি ফোন আসে এবং বলা হয়, যদি আমার কথা না শোনো তবে তোমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। তাকে জানানো হয় তার পাশের পকেটে একটি কাগজ আছে, যা পড়ে তাকে পুলিশকে জানাতে হবে। এই কারণে ভয়ে লোকটি পুলিশকে ফোন করে বলেছিল। এরপর মাঙ্গেশ ভাই, কামিনী এবং সিকান্দারকে দেখিয়ে তাকে জিজ্ঞেস করা হয় যে সে এদেরকে চিনে কিনা। সে বলে, আমি এদের কাউকেই চিনি না। পুলিশের হাতে মাত্র আর 5 দিন বাকি ছিল। তারা আবার এই তিনজনকে রিমান্ডে নেয় এবং প্রচুর মারধর করে। তবুও তাদের কাছ থেকে কোনো ইনফরমেশন বের করতে পারে না, কারণ তারা সত্যিই চুরি করেনি। শেষে আদালতে আবারও হাজিরা হয়। বিচারক জানতে পারে পুলিশের হাতে কোনো প্রমাণ নেই, তাই তাদের জামিন দেওয়া হয়। তবে তারা এখনও কেস থেকে মুক্ত নয়। জামিনের পর সিকান্দারের পিঠে অনেক আঘাতের চিহ্ন দেখা যায়। তার মা আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। ওই সময় প্রিয়া নামের একটা মেয়ে সিকান্দারের সাথে দেখা করতে আসে। প্রিয়া সিকান্দারকে মনে মনে পছন্দ করে, কিন্তু সিকান্দারের মনে প্রিয়ার জন্য কোনো ফিলিংস নেই। প্রিয়া জানায় আজ তাকে ছেলেদের পক্ষ দেখতে আসবে। প্রিয়া সিকান্দারের মাকে বলে, সিকান্দার যেহেতু আমাকে পাত্তা দিল না, তাই আমি মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছি। সিকান্দার কোনো জবাব দেয় না। এদিকে সিকান্দারের উপর চুরির কেস হওয়ায় সিকান্দারকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কেউই সিকান্দারকে কাজ দিচ্ছিল না। সিকান্দারের কিছু ক্লায়েন্টের কাছে পেমেন্ট পেন্ডিং ছিল, সেগুলো কেউ দিতে চাচ্ছিল না। বাড়িওয়ালাও বাড়ি ভাড়ার জন্য প্রেশার দিতে থাকে। সব দিক দিয়ে সিকান্দার একেবারে কোণঠাসা হয়ে পড়ে। এমনকি উকিলের ফিস দেওয়ার মতো টাকাও তার কাছে ছিল না। ওই সময় কামিনী এসে সিকান্দারকে কিছু টাকা দেয় উকিলকে দেওয়ার জন্য। সিকান্দার কামিনীকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি তাড়াতাড়ি টাকাটা শোধ করে দিব। এরপর সিকান্দার কামিনীর কাছে জানতে চায় তার পরিবারে কে কে আছে। কামিনী জানায় একমাত্র ছেলে আর ছোট বোন। তার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাইলে সে বলে সে নতুন কাউকে নিয়ে জীবন শুরু করেছে, তার সাথে কোনো যোগাযোগ নেই। এরপর কামিনী সিকান্দারের ব্যাপারে জানতে চাইলে সে বলে, মা ছাড়া আমার আর কেউ নেই। সিকান্দার ও কামিনী চা খেতে খেতে অনেকটা গল্প করে। দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে ভালো লাগা এবং ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যায়। এর মাঝে সিকান্দারের মায়ের মৃত্যু হয়ে যায়। সিকান্দার অনেক একা হয়ে পড়ে। এই পরিস্থিতিতে কামিনী এবং সিকান্দার বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কামিনী এবং তার ছেলেকে নিয়ে সুখেই জীবন কাটাতে থাকে। এরপরে সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। ইন্ডিয়ায় ফিরে সবার আগে সিকান্দার জাসবিন্দারের সাথে দেখা করতে যায়। জাসবিন্দার প্রথমে সিকান্দারকে ড্রিঙ্কস অফার করে। এরপর সিকান্দারকে উইশ করে হ্যাপি বার্থডে বলে। এরপর বলে, আজ তোমার আত্মসম্মানের নতুন জন্ম হবে, তাই হ্যাপি বার্থডে তো বলতেই হয়। সিকান্দার বলে, এসব বাদ দিয়ে যেটা বলার জন্য ডেকেছেন সেটা বলুন। 15 বছর ধরে এই কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছি। জাসবিন্দার বলে, আমি তোমাদের দুজনের জীবন নষ্ট করে দিয়েছি। ক্ষমা তো আমি তোমার কাছে চাইবো, কিন্তু তার আগে তোমার জানা উচিত আমি তোমার সাথে কি কি অন্যায় করেছি। সিকান্দার বলে, আমি জানি আপনার জন্য আমার জব চলে গিয়েছিল, আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল, শহর ছাড়তে হয়েছিল। আপনার কারণে আমি দীর্ঘ 15টা বছর মুম্বাই শহর থেকে দূরে আছি। জাসবিন্দার বলে, তুমি আসলে কিছুই জানো না। তুমি মুম্বাই ছাড়ার পর তোমার সাথে কি কি ঘটেছে। এরপর ঘটনা 15 বছর আগে নিয়ে যাওয়া হয়। একদিকে কোর্টে কেস চলছিল, অন্যদিকে তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে নিজের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তখন তার এক বন্ধু তাকে বলে, আমার মামা আগ্রায় থাকে, তার গ্লাসের একটি ফ্যাক্টরি আছে। তুমি সেখানে গেলে তিনি তোমাকে মাসে 15,000 টাকা দেবেন, সাথে থাকা এবং খাবার দাবারের ভালো ব্যবস্থাও আছে। সিকান্দার তার পরিবার সহ আগ্রায় চলে যায়।
সেখানকার মামা তাকে একটি সুন্দর বাড়ি দেন এবং ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ করে দেন। সিকান্দার কাজ শুরু করে এবং 2 বছর এভাবেই কেটে যায়। তাদের জীবন একেবারে সঠিক পথেই চলছিল। কিন্তু হঠাৎ মাঙ্গেশ ভাই সিকান্দারকে ফোন করে জানান, তোমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, কারণ তুমি গত 6 মাস ধরে আইনজীবীকে টাকা দাওনি। মাঙ্গেশ ভাই তাকে দ্রুত মুম্বাই এসে বিষয়টি সমাধান করতে বলেন। সিকান্দার কামিনীকে জানায় তার যাওয়ার দরকার নেই, সে নিজেই যাবে, সে একাই সব করতে পারবে। এরপর সিকান্দার মুম্বাই যায় এবং জানতে পারে পুলিশের কাছে এখনও কোনো প্রমাণ নেই, ইনভেস্টিগেশনটি ভুয়া বলে মনে হচ্ছে, তাই আদালত মামলাটি খারিজ করে দেয়। এই খবরে সিকান্দার ও মাঙ্গেশ ভাই খুব খুশি হয়। সিকান্দার তার বাড়িতে খুশি খুশি ফিরে আসে এবং প্রথমেই কামিনীকে এই খবর জানায়। দুজনেই খুব খুশি ছিল, কিন্তু দেখা যায় হঠাৎ কামিনীর শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছে, সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। সিকান্দার তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার জানায় কামিনীর লিভারে পানি জমেছে এবং তাকে আজই ভর্তি করতে হবে। কিন্তু সিকান্দারের কাছে চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তবুও সে ডাক্তারকে বলে, আপনারা চিকিৎসা চালিয়ে যান, আমি কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে আসছি। কারণ তার সন্তানরা বাড়িতে একা ছিল। তাই সিকান্দার দ্রুত বাড়ি ফিরে সে জানতে পারে মামা তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই কথা শুনে সিকান্দার সরাসরি সেই বন্ধুর মামার কাছে যায়। আসলে মামা অলরেডি জানতে পেরেছে যে সিকান্দার এবং তার স্ত্রীর বিরুদ্ধে ডায়মন্ড চুরির কেস চলছে, তাই তিনি তাদেরকে ঘর থেকে বের করে দেন এবং সিকান্দারের পাওনা টাকাও দিয়ে দেন। সেখান থেকে সিকান্দার প্রথমে তার 2 সন্তানকে ধর্মশালায় রেখে আসে। এরপর হাসপাতালে ফেরার পথে কিছু লোক তাকে আটকে দেয় এবং বাজে আচরণ করতে শুরু করে এবং তাকে মারধরও করে। তারা তার পকেট থেকে সব টাকা লুট করে নিয়ে যায়। সিকান্দারের কাছে আর কোনো পথ খোলা ছিল না, তাই সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সে একটি উঁচু জায়গা থেকে লাফ দিতেই যাচ্ছিল, ঠিক তখনই একটি গাড়ি দ্রুত গতিতে আসে এবং হর্ন বাজাতে থাকে। এই শব্দে সিকান্দারের মনোযোগ ভেঙে যায় এবং সে লাফ দেওয়ার পরিকল্পনা বাতিল করে। প্রেজেন্ট টাইমে জাসবিন্দার সিকান্দারকে জানায় যে সেই সময় হর্ন বাজানো মানুষটি ছিল সে। সে আরও বলে, এই সব কিছু আমার কারণেই ঘটেছিল। যখন তোমরা মামলা থেকে মুক্তি পেলে আমি তোমার পেছনে নজরদারি বসিয়েছিলাম। আমার মনে হয়েছিল চুরিটা তুমিই করেছিলে, তাই আমি তোমাকে এমন অবস্থায় নিয়ে যেতে চেয়েছিলাম যাতে তুমি ডায়মন্ডগুলো ইউজ করো এবং ধরা পড়ো। তাই সেই সময় সিকান্দার টাকার অভাবে এক বন্ধুকে ফোন করে। তার বন্ধু তাকে সাহায্য করার প্রস্তাব দেয় এবং বলে, আবুধাবিতে একটি চাকরি আছে, তুমি যদি সেখানে কাজ করতে পারো তবে ভালো হবে। সিকান্দার তৎক্ষণাৎ রাজি হয়ে আবুধাবিতে চলে যায়। সেখানে সে ভালো কাজ শুরু করে এবং প্রচুর টাকা আয় করে। এতে তার পরিবারের আর্থিক সমস্যা দূর হয় এবং কামিনীর চিকিৎসাও ভালোভাবে সম্পন্ন হয়। তখন আবুধাবিতে সিকান্দারের সঙ্গে তাবাস্সুম নামে এক মেয়ের দেখা হয়। তারা একই অফিসে কাজ করত এবং দুজনেই মুম্বাইয়ের ছিল বলে তাদের মধ্যে বন্ধুত্ব গভীর হয়। আসলে তাবাস্সুম সিকান্দারকে পছন্দ করত, আর সিকান্দারও কিছুটা নরম হতে শুরু করে। কয়েকদিন পর তারা একটি সিনেমা দেখতে যায়। সেখানেই এক লোক তাবাস্সুমের কাছে এসে জানায় যে তাবাস্সুম একসময় মুম্বাইতে বার ড্যান্সার ছিল। এটা শুনে সিকান্দার সন্দেহ করতে শুরু করে যে হয়তো তাবাস্সুমকে জাসবিন্দার পাঠিয়েছে। সে তাবাস্সুমকে কটু কথা বলতে শুরু করে। তাবাস্সুম তাকে বোঝানোর চেষ্টা করে যে তার অতীত সত্যি হলেও জাসবিন্দারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পরে সিকান্দার বুঝতে পারে যে সে ভুল করেছে। আবুধাবি থেকে মুম্বাই ফিরে যাওয়ার সময় সে তাবাস্সুমের কাছে ক্ষমা চায় এবং বলে, আমরা আবার দেখা করব। যাওয়ার আগে সে তাবাস্সুমের হাতে একটি খাম দিয়ে মুম্বাই ফিরে আসে। গল্প বলার পর সিকান্দার চলে যেতে চায়, কিন্তু জাসবিন্দার তাকে থামিয়ে বলে, গল্প এখনো শেষ হয়নি, এখনও তোমাকে আরও কিছু জানানোর বাকি আছে। সে বলে, এখন তোমাকে কামিনীর ব্যাপারে জানানোটা জরুরি। কোর্টে যখন তোমার কেস চলছিল তখন তোমার টাকা ছিল না, তাই কামিনী তোমাকে টাকা দিয়েছিল। এরপর সে একটি জুয়েলারি দোকানে গিয়ে একটি ডায়মন্ডের লেনদেন করছিল। আমি কামিনীর পিছনে নজরদারি রেখেছিলাম। যখন সে আমাকে দেখে সে অবাক হয়ে যায়। সে জানায় ভিড়ের মধ্যে সে একটি ডায়মন্ড তার নোকে লুকিয়ে ফেলেছিল, তবে সেগুলো সেই রেয়ার ডায়মন্ড ছিল না, ছিল অন্য ডায়মন্ড। জাসবিন্দার বলে, যদি এই ব্যাপারে কমপ্লেন করা হয় তাহলে তুমি অনেক বছর জেলে কাটাবে, তাই তোমার কাছে শুধু একটাই অপশন আছে, সিকান্দারের প্রতি ভালোবাসা দেখাও এবং আমাকে সব জানাও, কারণ আমার বিশ্বাস সিকান্দারই সেই চোর। একদিন না একদিন সে অবশ্যই সেই হীরাগুলো বের করবে। যদি তুমি এটা না করো তাহলে আমি পুলিশের কাছে তোমার নামে কমপ্লেন করব এবং তোমার 10 বছরের জেল হবে। এই সব কথা শুনে সিকান্দার ভীষণ কষ্ট পায়। প্রথমেই সে জাসবিন্দার স্যারকে একটি চর মারে এবং তারপর সে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছে সিকান্দার প্রথমে তার স্ত্রী কামিনীর সঙ্গে দেখা করে। তখন সে জানতে পারে বাড়িতে বাচ্চারা নেই। কামিনী সিকান্দারকে দেখে খুব খুশি হয়, তবে সিকান্দার তাকে সবকিছু জানিয়ে দেয়। সে বলে, তুমি জাসবিন্দারের সঙ্গে মিলে কাজ করেছ, তুমি কোনোদিনই আমাকে ভালোবাসোনি, তাহলে কেন আমি তোমার সঙ্গে থাকবো? এই বলে সিকান্দার কামিনীকে জানায়
আজ থেকে এই বাড়ি তোমার নামে করে দিচ্ছি। আমি তোমাকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছি। যদিও আমি ডিভোর্স পেপারে সই করব না, কিন্তু আমি তোমার জীবনে আর থাকবো না। এরপর সিকান্দার তার পুরো পরিবারকে ছেড়ে দূর এক জায়গায় চলে যায়। সেই দূর জায়গায় তার দেখা হয় প্রিয়ার সঙ্গে। সে আগে এক হাসপাতালে নার্স ছিল এবং সিকান্দারের খুব ভালো বন্ধু। জানা যায় যে এখন প্রিয়া একটি বড় নার্সারি চালায় এবং এটাই তার এখন বিজনেস। কিন্তু এখানেই বড় একটি সত্য প্রকাশ পায় যে প্রিয়ার কাছে সেই 5টি হীরা রয়েছে। সে একটি গাছের পাত্রে সেগুলো লুকিয়ে রেখেছিল। বন্ধুত্বের খাতিরে সে এতদিন সেগুলো যত্ন করে রেখেছিল। সিকান্দার খুব খুশি হয়। সে প্রিয়াকে বলে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেব। কিন্তু প্রিয়া উত্তর দেয়, এটা টাকার ব্যাপার নয়, বন্ধুত্বের ব্যাপার, কারণ তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে। এরপর সিকান্দার সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। বন্ধুরা, এখানে গল্প শেষ হতে পারত, কিন্তু হয়নি। দৃশ্য আবার শুরু হয়। সিকান্দার যে সিটে বসেছিল সেই সিটের পিছনে বসেছিল জাজবিন্দার। জানা যায় জাজবিন্দার সিকান্দারের পিছনে নজর রাখছিল। জাজবিন্দারের প্রথম থেকেই ধারণা ছিল যে সিকান্দারই সেই ব্যক্তি যে হীরা চুরি করেছিল, কিন্তু কিভাবে চুরি করেছে সেটা সে বুঝতে পারছিল না। এখন তার কাছে সেই হীরা চলে এসেছে, কারণ সে গাছের পাত্রটি ভেঙে হীরাগুলো বের করে নিয়েছে। এরপর জাজবিন্দার সিকান্দারকে বলে, আমি জানতাম তুই চোর, কিন্তু এটা বুঝতে আমার 15 বছর লেগে গেল। 15 বছর ধরে আমি শুধু এটাই চিন্তা করতাম, কিভাবে তুই সব কিছু করেছিস। তখন সিকান্দার ব্যাখ্যা করে, আমি একজন কম্পিউটার টেকনিশিয়ান ছিলাম। এক্সিবিশনের 1 সপ্তাহ আগে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে আমার দেখা হয়েছিল তুলারাম নামে এক লোকের সঙ্গে। সে আমাকে একটি কম্পিউটার ঠিক করতে বলে এবং এর জন্য 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যখন আমি সেখানে যাই, আমি দেখি যে এই জায়গা তো একেবারেই পুরনো ধ্বংসস্তূপের মতো। এখানে মনেই হয় না যে কেউ কম্পিউটার চালায়। সেখানে তার সাথে এক গুন্ডার সাথে দেখা হয়, যার কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সেখানে সে বুঝতে পারে যে কম্পিউটারের কোনো সমস্যা ছিল না, প্রিন্টার একটু জ্যাম হয়ে গিয়েছিল। কিন্তু এই কথা সে সেই গুন্ডাকে বলে না, কারণ সে যদি বলে দিত এবং প্রিন্টারটার সাথে সাথে ঠিক করে ফেলতো, তাহলে সেই গুন্ডা তাকে 5,000 টাকা দিত না। এই কারণে সে কিছু সময় নেই। সে দেখে যে সেখানে একটি লাল ব্যাগে AK-47 রাখা আছে। কিছুক্ষণ পর সে প্রিন্টার ঠিক করে দেয় এবং 5,000 টাকা সে পেয়ে যায়। কিন্তু এক্সিবিশন শুরুর 5-6 দিন আগে থেকেই সে তুলারামের উপর নজর রাখা শুরু করে। তুলারাম লাল ব্যাগটি এখানে নিয়ে এসেছিল। তাই সিকান্দার এখন সেই লোকের পিছু নিতে থাকে। সে দেখে তুলারাম আবার সেই জায়গায় যায়। তুলারাম সেই গুন্ডার সাথে মিলেছিল এবং এক্সিবিশন লুটের পরিকল্পনা করছিল। এটা দেখে সিকান্দারও নিজের প্ল্যানিং তৈরি করে ফেলে। সিকান্দার বুঝে যায় যে এই লোকেরা 15 তারিখ সকাল 10টায় প্রদর্শনী লুট করার পরিকল্পনা করছে। তাই তার সামনে মাত্র 2টি কাজ ছিল, প্রথমত পুলিশকে এদের সম্পর্কে জানানো এবং দ্বিতীয়টি লুটের সুযোগে নিজে হীরাগুলো চুরি করা। সিকান্দার একজন ব্যক্তির সাহায্য নেয় এবং চুপি চুপি তার পকেটে একটি কাগজের টুকরো রেখে দেয়। এরপর তাকে ফোন করে জানায় তার মেয়েকে অপহরণ করা হতে পারে এবং এ থেকে বাঁচতে ফোন করে পুলিশকে জানাতে হবে চিরকুটে লেখা কথাগুলো, যেখানে লেখা ছিল আগামী 5 মিনিটের মধ্যে এক্সিবিশনে লুটপাট হতে চলেছে। তখন পুলিশ জরুরি সাইরেন বাজায় এবং গুন্ডাদের সাথে পুলিশের বিশৃঙ্খলার সুযোগে সিকান্দার দ্রুত হীরাগুলো চুরি করে ফেলে। যেহেতু পুলিশ গুন্ডাদেরকে মেরে ফেলেছিল, এই কারণে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসে এবং সেই অ্যাম্বুলেন্সের সঙ্গে আসে নার্স প্রিয়া, যে সিকান্দারের পরিকল্পনায় জড়িত ছিল। কারণ প্রিয়া একটি নার্স হয়, যখন গুন্ডাদের মৃতদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তখন সিকান্দার প্রিয়ার হাতে হীরাগুলো তুলে দেয়। এই সমস্ত ঘটনা সিকান্দার জাজবিন্দার স্যারকে জানায়। সেই সঙ্গে সিকান্দার আরও জানায়, যখন সে নিজের জীবন শেষ করার জন্য ব্রিজের উপর দাঁড়িয়েছিল এবং ঝাঁপ দিতে যাচ্ছিল, তখন সে নিশ্চিতভাবে জানতো যে জাজবিন্দার তার পিছু নিয়েছে। সে কামিনী এবং জাজবিন্দারের ব্যাপারেও জেনে গিয়েছিল আগেই। শেষে জাজবিন্দার স্যার সিকান্দারকে জিজ্ঞাসা করে, তাবাসসুমকে যে খামটি দিয়েছিল তার ভিতরে কি ছিল। সিকান্দার উত্তর দেয়, সুইজারল্যান্ডের টিকিট ছিল। আমি সবকিছু ছেড়ে দিয়ে তাবাসসুমের সঙ্গে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু আপনি আমাকে ধরে ফেললেন। সব কথা বলার পর সিকান্দার জাজবিন্দারকে জানায়, আপনি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, আপনার কাছে এখন আর কিছুই নেই, তাই আমার কাছে আপনার জন্য একটি প্রপোজাল আছে। এই কথার সঙ্গে সঙ্গেই সিনেমাটি শেষ হয়। তবে সেই পোস্টারটি কি সেটা জানানো হয়নি। তবে আমার কাছে মনে হয় হীরাগুলো ভাগাভাগি করে নেওয়ার কথাই সিকান্দার জাজবিন্দারকে বলেছিল। তো আপনাদের কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।